নমস্কার। এবছর আন্ডার গ্রাজুয়েটের যে ভর্তির প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু প্রথম থেকেই টালমাটাল। আপনারা যেমনটা লক্ষ্য করেছেন, আমরা যেমনটা দেখেছি যে এবছর এইচএস, সিবিএসসি, আইএসসি এই সমস্ত পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেলেও মে মাসের মধ্যে সে সমস্ত পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেলেও ভর্তির প্রক্রিয়া অর্থাৎ সরকারি কলেজে এর ভর্তির প্রক্রিয়া থমকে রয়েছে এবং সেই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্সে ফল প্রকাশ না হওয়ায় সেখানেও ভর্তি কিন্তু আটকে রয়েছে, সেখানেও ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। এবং তারই মধ্যে আরো একটি দুঃসংবাদ এই শিক্ষাক্ষেত্রে, তা হলো ওবিসি জটে কিন্তু আবারও আটকে গেল মেডিকেলের ভর্তি প্রক্রিয়া। ফলে সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা বড়সড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াদের। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো দ্য ওয়ালের সাংবাদিক অ্যাসিস্ট্যান্ট এডিটর শ্যামশ্রী দাশগুপ্ত, তিনি আমার সঙ্গে রয়েছেন। শ্যামশ্রীদি, এই যে ওবিসি জটে আটকে রয়েছে মেডিকেলের ভর্তি প্রক্রিয়া, এই সমস্যাটা আসলে কি? নমস্কার। দেখো, একটা কথা হচ্ছে যে এবার তো তুমি নিজেই বললে যে শুরু থেকে এবার একেবারেই টালমাটাল। হ্যাঁ। মানে এপ্রিল মাসের মধ্যে আমাদের ক্লাস টুর সমস্ত রেজাল্ট হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক বেরিয়ে গেছে, আইএসসি বেরিয়ে গেছে, সিবিএসসি তাও বেরিয়ে গেছে, কিন্তু এখনো কোনো সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। তো এর মধ্যে আমাদের কালকে যেটা আবার দুঃসংবাদ, যে আমাদের মেডিকেল ইউজি যে এমবিবিএস এ ভর্তি, সেটাও এবার সরকারি বিজ্ঞপ্তি জারি হলো, সেখানেও ভর্তি প্রক্রিয়া থমকে গেল। ঠিক। এবার এই প্রক্রিয়াটা আমরা দেখেছি যে আমাদের এই নিট পরীক্ষাটা হয়েছিল 4th মে, রেজাল্ট কিন্তু 14ই জুন বেরিয়ে গেছে, মানে 1 মাস 10 দিনের মাথায়। ঠিক। আর সপ্তাহ দেড়েক আগে আমাদের এই ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়। রবিবার রাতের মধ্যে মানে পছন্দের যে শিক্ষা প্রতিষ্ঠান তার নাম জানিয়ে যে অ্যাপ্লাই করা, সেটাও হয়ে যায়। বুধবার দিন রেজাল্ট বেরোনোর কথা ছিল। তুমি জানো যে আমাদের এখানে 11,000 পরীক্ষার্থীর নাম, মানে 5,000-এর বেশি আসনের জন্য 11,000-এর বেশি পরীক্ষার্থীর নাম বিবেচনা যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। মানে ওই তারা হচ্ছে মানে চয়েস ফিলিং, যেটা চয়েস ফিলিং, হ্যাঁ, চয়েস ফিলিং এর জন্য তারা বিবেচিত হয়েছে। কালকে রাত্রিবেলা হঠাৎ করেই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলো যে এখন ভর্তি প্রক্রিয়া বন্ধ, স্থগিতাদেশ। এবং সেটা যে কতদিনের জন্য স্থগিত, মানে অনির্দিষ্টকালের জন্য। তার ফলে যারা ভর্তি হতে এসেছিল, ওই মেধাবী ছাত্রছাত্রীরা নিটের মতো এত বড় একটা মানে সর্বভারতীয় পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে যারা এবার নাম কলেজে ভর্তি হয়ে ডাক্তারি পড়া শুরু করবে বলে ভেবে এসেছিল, তারা আবার জোর ধাক্কা খেয়েছে। ধাক্কা খেলো তাদের অভিভাবকরাও। একদমই তাই। এবং সব থেকে মজার কথা, এটা তো শুধু আমাদের রাজ্যের ব্যাপার না, এটা কিন্তু গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে এটা করতে হয়। এই পরীক্ষাটা হয় বা পরীক্ষার পরবর্তী মানে ভর্তির পরবর্তী যে পড়াশুনো পরীক্ষা, পুরোটাই অন্য রাজ্যগুলোতে তো হয়ে যাবে, কিন্তু আমি সেটাই বলছি যে শ্যামশ্রীদি, অন্যান্য রাজ্যগুলোতে তো এই প্রক্রিয়া চলছে, একদম নির্দিষ্ট সময়ে সেই প্রক্রিয়া কিন্তু এগিয়ে চলেছে, কিন্তু এই রাজ্যে থমকে রয়েছে। তাহলে কি এই রাজ্যের ছেলেমেয়েরা কোথাও গিয়ে অন্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়ছে? আমি সেই প্রশ্নটাই করবো। অন্য রাজ্যের তুলনায় পড়াশোনাটা তো পিছিয়ে যাবে, এটা তো বলার কথাই নয়। হ্যাঁ, ভর্তি যদি পিছিয়ে যায় তাহলে সবকিছুই পিছিয়ে গেল, ক্লাস পিছিয়ে গেল, পরীক্ষা পিছিয়ে গেল। এবং এই যে চাপটা, এই যে একটা পরীক্ষায় পাশ করার একটা চাপ, পাশ করবার পরে ভর্তি হওয়ার চাপ, এই চাপটা কিন্তু নতুন করে পড়ুয়াদের ঘাড়ে চাপলো। এবং এফেক্টেড হচ্ছে তাদের অভিভাবকরা। ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাবে, কবে ভর্তি হবে, কিছুই জানা নেই কিন্তু এই মুহূর্তে। চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। এবং এখন আমাদের রাজ্যের মেধাবী পড়ুয়াদের অনেকেই কিন্তু আবার ভিন রাজ্যের দিকে পা বাড়ানোর একটা মানে একটা ক্ষেত্র তৈরি হলো। একটা ক্ষেত্র তৈরি হলো যে এখানে যখন আমি আমার ডাক্তারি মানে পড়তে হবে, আমি ডাক্তারি পড়তে চাই, আমি নামও তুলেছি, কিন্তু এখানে যখন ভর্তি হচ্ছে না, তাই আমি ভিন রাজ্যের দিকে যাব। সেক্ষেত্রে আমাদের নিজেদের রাজ্যের যে মেধাবী পড়ুয়ারা, যাদেরকে আমরা পেতে পারতাম, তারা কিন্তু তাদেরকে আমরা হারানোর একটা মানে পরিস্থিতি তৈরি হলো। এইটাতে কবে আবার আমরা এগোতে, মানে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেদিকে এখন তাকিয়ে বসে থাকা ছাড়া আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু শ্যামশ্রীদি, আপনি যেটা বলছেন যে ভিন রাজ্যে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এই রাজ্যের পড়ুয়াদের,
কিন্তু ধরুন যে সমস্ত পড়ুয়ারা মেধাবী অথচ তাদের আর্থিক সমস্যা রয়েছে, তারা দরিদ্র, কিছু প্রচুর এরকম ছাত্রছাত্রী তো আমাদের রাজ্যে রয়েছে এবং সেই সংখ্যাটাই বেশি বলে আমার ধারণা। তো সেই সমস্ত ছাত্রছাত্রী যাদের একমাত্র ভরসা সরকারি কলেজ, এবং শুধুমাত্র আমি মেডিকেলের কথা বলবো না, অন্যান্য বিষয়েরও যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরও তো ধরুন এইচএস এর পরে কিংবা 12th দেওয়ার পরে তাদের একমাত্র ভরসা সরকারি কলেজ, তাদের ক্ষেত্রে বেসরকারি কলেজে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব নয়। তাদের ভবিষ্যৎটা কি হতে চলেছে? এটা তো একটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এবার এই প্রশ্নটা নিয়ে পুরো একটা আলোড়ন। কারণ আমরা কলকাতা শহরে বসে যে ছবিটা দেখছি এটা কিন্তু গ্রাম বাংলার ছবি নয়, এটাই সামগ্রিক চিত্র নয়। একদমই এটা গ্রাম বাংলার ছবি নয়। মানে গ্রাম বাংলায় বেশিরভাগ মানুষ যারা প্রথম থেকে পড়াশোনা করে সরকারি কলেজে পড়বো বলে, একদমই সরকারি কলেজে পড়বো বলে, কিন্তু সেখানে চান্স পাওয়া যায় সেই অনুযায়ী কাট অফ রাখার চেষ্টা করে। কিন্তু এবার দেখা যাচ্ছে আমি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এখনো বেরোলো না, যার ফলে ইঞ্জিনিয়ারিং এ যারা এখানে সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিল বা তারা মেধা দিয়েও সেটাকে মানে কমব্যাট করেছিল, তারাও কিন্তু আটকে গেল এবং তারা এখন মানে একেবারে মানে তারা খুবই অথৈ জল এবং দিশেহারা। অনেকেই দেখা যাচ্ছে, অনেকেই আমরা খবর পাচ্ছি বিভিন্ন জেলা থেকে যে তারা জমি বিক্রি করে, ঘটিবাটি বিক্রি করে তারা বেসরকারি কলেজে এখন ভর্তি হতে বাধ্য হচ্ছে, কারণ সন্তানদের ভবিষ্যতের জন্য। এবং এখানে আরো একটা কথা, বেসরকারি কলেজে ভর্তি হচ্ছে তারা, কিন্তু বেসরকারি কলেজগুলোতে যে পুরোপুরি ভালো মানে স্মুথলি ক্লাস শুরু হয়ে গেছে তাও কিন্তু নয়। অনেক কলেজের ক্ষেত্রে আমরা শুনছি যারাও কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের দিকে তাকিয়ে বসে আছে, কারণ তাদের তো একটা কোটা থাকে, যারা মেধা দিয়ে যাদের মানে যারা আসে তাদের ভর্তির জন্য একটা কোটা থাকে, তো সেটা তো এখনো ফুলফিল হয়নি। যারা মানে মানে মেধা দেখানোর জায়গা না পেয়ে যারা দিশেহারা হয়ে মানে কি করব ভেবে অবস্থার একেবারেই শিকার হয়েছে, যারা দৌড়চ্ছে ভর্তি হচ্ছে, তাদেরকে নিয়েও যে ক্লাস শুরু হয়েছে সব জায়গায় তা কিন্তু নয়। কিন্তু শ্যামশ্রুতি, আরো একটা প্রশ্ন যেটা, যে সরকারি কলেজের যারা ভর্তি হতে পারছে না এবং না পেয়ে বেসরকারি কলেজে ভর্তি হচ্ছে, কিন্তু সেই বেসরকারি কলেজের যে পরিকাঠামো, যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা কি সরকারি কলেজের সঙ্গে কম্পিট করার মতো? আমি বলছি যে সরকারি কলেজের সঙ্গে কি সেই মান একেবারে সেম? এটা একেবারেই নয়, সাবস্টিটিউট হতে পারে না, এটা একেবারেই নয় সায়নী। কারণ আমাদের রাজ্যে অন্তত আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো ভীষণভাবে মানে আমাদের এমন কিছু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে যার গৌরব কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, গোটা দেশে, এমনকি বিদেশেও তার কদর রয়েছে। হ্যাঁ, সেইগুলোতে ভর্তির জন্য যে মেধাবী ছেলেরা অপেক্ষা করছে বা পরীক্ষা দিয়ে পাশ করে ওগুলোতে ভর্তি হবে বলে স্বপ্ন দেখছে, তারা যখন ওগুলোতে না পেয়ে বেসরকারি কলেজে যাচ্ছে, তখন কিন্তু তারা জানে যে ওই কলেজগুলোতে পড়লে আমি যে ধরনের অধ্যাপকদের সাহচর্য পেয়ে আমি যে ধরনের জ্ঞান নিতে পারতাম, বা ধরো প্র্যাকটিক্যালি বলো বা যাই বলো, মানে সেইটা তো সম্ভব নয়। মানে এটা বলার মানে অপেক্ষা রাখে না। এবং আমি কাউকে ছোট করছি না, আমি ছোট না করেই বলছি যে সরকারি একটা পরিকাঠামোর সঙ্গে বেসরকারিদের পাল্লা দেওয়া কি অতই সহজ? বা যদি ধরো পাল্লা দিল, হ্যাঁ আমি ধরে নিচ্ছি পাল্লা দিল, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকাটা তো একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে। টাকাটা তো বড় ব্যাপার হয়ে যাচ্ছে যে আমি সরকারি জায়গায় ভর্তি হতে পারলে আমি যে সামান্য খরচে আমি নিজেকে শুধুমাত্র মেধা দিয়ে আমি সেখানে চান্স পেতে পারতাম এবং আমি আমার পড়াশুনো শেষ করে আমাকে সেই জায়গায়, আমার স্বপ্নের জায়গায় আমি প্রতিষ্ঠা করতে পারতাম। একটা বেসরকারি জায়গায় তো আমার সেই সামর্থ্যটা অনেকে তো নেই, বেশিরভাগেরই নেই। এটা কিন্তু বিশেষ করে আমাদের রাজ্যে তো সেই সংখ্যাটাই বেশি বলে মনে হয়। একদমই, মানে এইটা তো এটাকে কোনোভাবে মানে মেলানো যাবে না, মানে যে এটাকে জাস্টিফাই করা যায় না। ঠিকই। শ্যামশ্রুতি, আরো একটা যেটা মনে হয় যে
এই যে ডাক্তারদের বা মেডিকেল যারা পড়তে আসছে বা পড়ুয়া, তাদের যে এই ভর্তির প্রক্রিয়া থমকে রয়েছে, এর জন্য তো সবকিছুই যেন পিছিয়ে যাচ্ছে। ফলে কি আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বা স্বাস্থ্য ব্যবস্থার উপরে কি একটা চাপ পড়তে পারে? কারণ দেখুন, আমাদের রাজ্যে বেশিরভাগ, এই যে বললেন যে আর্থিক অবস্থার দিক থেকে আমাদের রাজ্য তো অনেক ক্ষেত্রেই বহু মানুষ তো সরকারি হসপিটাল বা সরকারি যে স্বাস্থ্য কেন্দ্র সেগুলোর উপরে ভরসা করে। ফলে সেইখানে এমার্জেন্সি বিভাগে জুনিয়র ডাক্তারদের উপরে বহু মানুষ ভরসা করে থাকে, একটা বড় অংশ তারা। তাহলে কি কোথাও স্বাস্থ্য ব্যবস্থার উপরে একটা প্রভাব পড়তে চলেছে বলে মনে হয়? দেখো, এটা এক্ষুনি হয়তো সেভাবে বলা যাবে না। এটা এক্ষুনি সেভাবে বলা যায় না, তবে আশঙ্কার একটা জায়গা তো আছেই। কারণ এই যে নিটে পরীক্ষা, নিট তো একটা সর্বভারতীয় পরীক্ষা, এবং তাতে যারা উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়তে আসে তাদের ভর্তি থেকে বার্ষিক পরীক্ষা সমস্ত কিছুই কিন্তু এনএমসি নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অন্য রাজ্যে যখন তারা ভর্তি হয়ে যাচ্ছে, পরীক্ষা ঠিক সময় হচ্ছে, ঠিক সময় তাদের কোর্স শেষ হবে, তখন তারা ইন্টার্নশিপ করবে। আমাদের রাজ্য যদি শুরু থেকে পিছিয়ে গিয়ে শুরু করে, তাহলে শেষের দিকে একটা দেখা যেতেই পারে যে যে আমাদের কোর্সটা ঠিক সময় শুরু হলো না, বা সমস্ত পড়ুয়া যে একই রকম মেধার তা তো নয়, কেউ খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারলো। ডাক্তারির মতো একটা বিশাল একটা মানে প্রচন্ড পড়াশোনার মতো হিউজ সিলেবাস, সেটাকে শেষ করে ঠিক সময় আমি কোর্স শেষ করে আমি ইন্টার্ন হলাম, এটা তো মুখে বলা যতটা, মানে এটা তো এটা একেবারে মানে প্রচুর প্রচুর পরিশ্রম, মেধা, সবকিছুই। এটা ডাক্তার তো মুখের কথা নয়, একটা মহান পেশা। হ্যাঁ, একেবারে নোবেল প্রফেশন বলে। কাজে সেখানে 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 যখন আমি যাচ্ছি, এবং মানে ওই যে শুরুতে আমার একটা মানে একটা বাধা পড়লো, এই বাধাটা যত মানসিক ভাবেও একটা চাপ সৃষ্টি করে, এই বাধাটাকে কাটিয়ে আমি কতটা মানে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে পারবো, মানে কত তাড়াতাড়ি সময়টাকে আমি ঠিক ব্যবহার করতে পারবো, সেটা তো ডিপেন্ড করছেই। তাই একটা ঘাটতি তৈরি হতে পারে, একটা আশঙ্কার জায়গা অনেকে করছেন যে হয়তো কোর্সটা ঠিক সময় যদি মানে শেষ না হয়, তাহলে ঠিক সময় ইন্টার্নশিপ শুরু হবে না। আর সরকারি কলেজ, সরকারি মেডিকেল কলেজের ছাত্ররাই তো সরকারি হাসপাতালগুলিতে একটা ইন্টার্নশিপ করে জুনিয়র ডাক্তার হিসেবে। কাজেই সেটা যদি ঠিকঠাক সময় মানে সময়ের সঙ্গে সঙ্গে না যায়, তাহলে পরবর্তীতে একটা অসুবিধা তো নিশ্চয়ই তৈরি হতে পারে। ফলে এর ভবিষ্যৎটা কোথায় দেখছেন শ্যামশ্রীদি? দেখো, এটা তো এখনই বলা সম্ভব নয়। এখন পুরোটাই একটা আশা আশঙ্কার দোলাচলে। মানে আমরা আশা করছি যে খুব দ্রুত সমস্যাটা মিটে যাক, কিন্তু সমস্যাটা কিন্তু মানে বেশ গভীর। হ্যাঁ, সমস্যাটা বেশ গভীর। কাজে খুব দ্রুত মিটে যাবে এটা আমরা চাইছি, মনে প্রাণে চাইছি, সমস্ত পড়ুয়ারা চাইছে, পড়ুয়াদের অভিভাবকরা চাইছে, যারা সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তারা প্রত্যেকেই চাইছে। কিন্তু একমাত্র কি সুপ্রিম কোর্টই ভরসা? সেটা এখন এখন সময়ের সাথে সেটা দেখতে হবে। হ্যাঁ, যে কত তাড়াতাড়ি মানে এই ওবিসি সমস্যাটা, তুমি তো জানোই যে 5 লক্ষ ওবিসির নাম বাদ গেছে বলে এই এত বড় একটা সমস্যা তৈরি হয়েছে। তাহলে এই সমস্যাটাকে কিভাবে আমাদের সরকার কত তাড়াতাড়ি কিভাবে এটাকে মোকাবিলা করবে, হ্যাঁ, তার উপরেই পুরো ব্যাপারটা এখন নির্ভর করছে। এখন আমাদের অনেকটা আশা আর বেশ কিছু আশঙ্কা, এই নিয়ে এখন আমাদের কতদিন কাটবে এটা ঠিক আমরা বলতে পারছি না। ঠিক। এখন সুতরাং আমাদের এখন সেটাই দেখার বিষয় যে এই মুহূর্তে যারা পড়ুয়া, যাদের ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে বা থমকে রয়েছে, তাদের ভবিষ্যৎ কোন দিকে যায়, কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে বা এই সমস্যাকে অতিক্রম করে সেই পড়ুয়ারা তাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। এখনকার মতো আলোচনা এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল।